আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের চতুর্থ অধ্যায় 4 নম্বর পর্ব জনসংখ্যা বিবর্তন তত্ত্ব। দেখো, যে কোনো দেশ বা অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি এবং পরিবর্তন, মানে বৃদ্ধি সেটাকে বলা হচ্ছে এখানে পরিবর্তন, মূলত জন্ম এবং মৃত্যু এই দুটো হারের উপর নির্ভর করে। তবুও অধিকাংশ জনসংখ্যাবিদদের মতে প্রতিটা দেশেরই জনসংখ্যায় একটি নির্দিষ্ট নিয়ম মেনে বাড়ে বা কমে, অর্থাৎ চেঞ্জ হয়। এরই পরিপ্রেক্ষিতে 1929-এ ওয়ারেন থমসন জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক সম্পর্ক, মানে অর্থনীতিটা কতটা উন্নতি হচ্ছে তার সাথে একটা রিলেশনশিপ অ্যানালাইসিস করতে গিয়ে তিনি প্রথম এই জনসংখ্যা বিবর্তন তত্ত্বটা প্রকাশ করেছিলেন। তাহলে ফার্স্ট জনসংখ্যা বিবর্তন তত্ত্ব কে প্রকাশ করলেন? ওয়ারেন এস থমসন। তারপরে চলে আসি 45-এ ফ্রাঙ্ক নোটস্টাইন তিনি এবং পরবর্তীকালে 47 সালে সিপি ব্লেকার এই দুজন এই তত্ত্বটাকে আরও বিশদভাবে আলোচনা করেছেন। কিন্তু মোট কথা হচ্ছে জন্মহার এবং মৃত্যুহার এই দুটোর সঙ্গে সোশিও ইকোনমিক অর্থাৎ আর্থসামাজিক অবস্থার যে একটা নিবিড় সম্পর্ক আছে তার উপর ভিত্তি করেই এই ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল অর্থাৎ জনসংখ্যা বিবর্তন তত্ত্বটা গড়ে উঠেছে। এই তত্ত্বের মূল কথাটা কি সেটা জেনে নিই। এই তত্ত্ব অনুযায়ী জনসংখ্যার পরিবর্তন বা বলা যায় বিবর্তন এটা কীভাবে হয়? উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যু হার এই দুটোর থেকে নিম্ন জন্মহার নিম্ন মৃত্যু হার এই পর্যায়ে পৌঁছায়। ঠিক আছে? আবার একই সাথে সাথে সমাজটা অর্থাৎ যদি হয় সেটা গ্রামীণ সমাজ, সেটার আস্তে আস্তে উত্তরণ ঘটে নাগরিক বা নগরকেন্দ্রিক সমাজে উত্তরণ ঘটে। যখন কিনা চলতো কৃষিভিত্তিক, সেটা আস্তে আস্তে ডে বাই ডে হয়ে যাচ্ছে শিল্পমুখী। যা ছিল নিম্ন শিক্ষার হার সেটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে উচ্চ শিক্ষার হার। এই সমস্ত ভিত্তিক সমাজের যে রূপান্তর সেটাকে বলা হচ্ছে জনসংখ্যার বিবর্তন, আর সেটা নিয়ে যে তত্ত্ব তাকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল বা থিওরি বা জনসংখ্যা বিবর্তন তত্ত্ব। এর মূল তিনটে বিষয় কি? জন্মহার মৃত্যুহারের আগেই কমে যাবে, অর্থাৎ জন্মহার একই থাকাকালীন মৃত্যুহারটা প্রথম দিকে কমবে, তারপর জন্মহারটাও কমবে এবং আস্তে আস্তে মৃত্যুহার আর জন্মহারটা সেম টু সেম হয়ে যাবে। অ্যান্ড লাস্টলি জনসংখ্যা বিবর্তনের সাথে সাথে সমাজের আর্থসামাজিক অবস্থারও পরিবর্তন ঘটবে। তত্ত্বের সাহায্যে জনসংখ্যার হার মানে জন্মহার এবং মৃত্যুহারের সঙ্গে দেশের আর্থসামাজিক পরিবর্তনের যে চিত্রটা সেটা ব্যাখ্যা করা সম্ভব হয়। দেখো কীভাবে রয়েছে, ছকটা ঠিক যেভাবে রয়েছে ঠিক সেইভাবেই লিখতে হবে এবং এটাকে নোট ডাউন করে রাখলে ভালো হয়। প্রথমে দেখো কি বলছে, উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার, মানে যখন ফার্স্ট যে স্টেজটাতে থাকছে মানুষরা, মানে সমাজ যখন এই পর্যায়ে থাকছে, হাই বার্থ রেট হাই ডেথ রেট অর্থাৎ উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার, তখন কি হবে? জনসংখ্যার খুব অল্প সামান্য বৃদ্ধি হবে। আর তখন কি চলবে? কৃষিভিত্তিক অর্থনীতি আর দুর্বল অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থাপনা। মোটেও সেখানে খুব একটা ভালো আর্থিক উন্নতি ঘটবে না, যেহেতু এখানে হাই ডেথ রেট রয়েছে অর্থাৎ উচ্চ মৃত্যুহার রয়েছে। এরপরে পর্যায়ে উচ্চ জন্মহার রয়েছে কিন্তু মৃত্যুহারটা একটু কমছে অর্থাৎ নিম্ন মৃত্যুহারটা হচ্ছে। তখন কিন্তু জনসংখ্যাটা দ্রুত বৃদ্ধি পাবে, যেহেতু মানুষ জন্ম নিচ্ছে কিন্তু মরছে কম। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি অর্থাৎ শিল্প উন্নয়নের সূচনা এবং উন্নয়নের শুরু হচ্ছে। তারপরে আসছি নিম্ন জন্মহার এবং নিম্ন মৃত্যুহার। এখানে ছিল উচ্চ, এখানে হয়ে গেল নিম্ন, অর্থাৎ এবারে আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে, জন্মহারটা একটু কমছে এবং
মৃত্যু হারটা একটু কমেই যাবে, যেহেতু এখানে কমছে মানে এখানে কমই থাকবে। তখন কিন্তু জনসংখ্যার যে বৃদ্ধিটা হয়েছিল সেটা একটু কমে আসবে, তার হ্রাসটা একটু টানা যাচ্ছে। তখন হবে কি, আধুনিক কৃষি, আধুনিক শিল্প, ব্যবসা বাণিজ্য ভিত্তিক অর্থনীতি এইসব। আর আর্থিক ব্যবস্থাটা বা সামাজিক ব্যবস্থাটা হবে সবল, মানে দুর্বল টাইপের কোনো ব্যাপার স্যাপার এখানে থাকবে না। তারপর চলে আসছি নিম্ন জন্মহার আর অতি নিম্ন মৃত্যু হার, অর্থাৎ মৃত্যু হারটা আরও কমে গেল, শুধুমাত্র নিম্ন জন্মহারের কথাটা কিন্তু রয়ে গেল। তখন কিন্তু শূন্য জনসংখ্যার বৃদ্ধি, অর্থাৎ জনসংখ্যা একদম স্টেবল হয়ে গেল, দেয়ার ইজ নো, মানে জনসংখ্যাটা একটুকু বাড়ছে না, একদম অপরিবর্তনীয়, আনচেঞ্জেবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। অতি উন্নত আর্থসামাজিক ব্যবস্থা এক্ষেত্রে লক্ষ্য করা যাবে, যখন কিনা মৃত্যু একটুকু হবে না আর জন্ম খুবই কম হচ্ছে। এবার চলে আসছি নিম্ন জন্মহার রয়েছে, আর সেই নিম্ন জন্মহারের থেকেও কম মৃত্যুহার, একদমই মানুষের মরে যাওয়ার টেন্ডেন্সিটা খুবই কমে যাচ্ছে, এতটাই কম যা কিনা নিম্ন জন্মহারের থেকেও কমে যাচ্ছে। তখন কিন্তু জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি, অর্থাৎ জনসংখ্যা যতটা দরকার তার থেকেও কম বৃদ্ধি পাচ্ছে। তখন প্রয়োজনের তুলনায় জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং সবল যে অর্থনীতিটা ছিল সেটা কিন্তু দুর্বল হওয়ার চান্সেস এখানে বেশি। যদি কিনা জন্মহারটা এতটাই কমে গেল আর তার থেকে মৃত্যুহারটাও কমে গেল, তাহলে বুঝতে হবে দেশে কিন্তু ভালো যে সবল মানুষের পরিমাণটা কমে যাচ্ছে, যেহেতু নিম্ন জন্মহার তুলনায় মৃত্যুহারটাও কমছে, এখানে বার্ধক্য সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস বুঝবো আস্তে আস্তে, আগে স্লাইডগুলো যেগুলো পড়বো সামনে সেগুলোতে। দেখো, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলে মোট 4টি পর্যায়ের কথা বলা হয়েছে, মানে এই যে 1, 2, 3, 4 রয়েছে, এই 4টেই পড়বো। তার সাথে আবার এখন বর্তমানে একটা নতুন পর্যায়ে যোগ হচ্ছে, সেটা হলো 5 নম্বরটা, ঠিক আছে। দেখি এই 5টা পর্যায়ে কি কি। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, পঞ্চম পর্ব। প্রথম পর্ব দেখো কি বলছে, জন্মহার আর মৃত্যুহারটা কেমন, উচ্চ উচ্চ। দ্বিতীয় পর্বে উচ্চ, দ্রুত নিম্নগামী, অর্থাৎ মৃত্যুহারটা ঝট করে কমে যাচ্ছে। জন্মহারটা নিম্নগামী, মৃত্যুহারও নিম্নগামী। জন্মহার সেই যে নিম্ন হলো, নিম্নই থেকে যাচ্ছে, মৃত্যুহারটা নিম্ন হচ্ছে। জন্মহারটা পঞ্চম পর্যায়েতে এসে অতিটাই একদমই কমে যাচ্ছে, মৃত্যুহারও একদম কম। আমরা এটা একটু দেখে নিই কীভাবে হচ্ছে। দেখো, প্রথম পর্যায়ে দেখো কি হচ্ছে, যেহেতু জন্মহার মৃত্যুহার দুটোই বেশি, সেই জন্য জন্মহারটা হচ্ছে এখন এই লাইনটা, আবার মৃত্যুহার হচ্ছে কোনটা, এই ডটেড লাইনটা, তাই তো। তাহলে এখানে জন্মহার দেখা যাচ্ছে প্রথম পর্যায়ে বেশি, মৃত্যুহারও বেশি, তাই জনসংখ্যা একই রকমই থাকছে, কিছু হচ্ছে না। দ্বিতীয় পর্যায়ে বলছে কি জন্মহারটা বাড়ছে, তার জন্য দেখো জন্মহারটা উপরের দিকেই উঠছে, মৃত্যুহারটা কিন্তু ডিক্লাইন করছে নিচের দিকে, ঠিক আছে। থার্ড পর্যায়ে কী হচ্ছে, জনসংখ্যাটা এবারে নিম্নগামী হচ্ছে, কমে যাচ্ছে, আর মৃত্যুহারটা নিচের দিকেই থাকছে, আরও একটু কমছে, ভালো কথা। চতুর্থ পর্যায়ে কি হচ্ছে, জনসংখ্যা আরও কমছে আর মৃত্যুটাও প্রায় কমে গিয়ে একদম সমান সমান হয়ে যাচ্ছে। এরপরে কি হচ্ছে, বিরল দৃশ্য, যেখানে কিনা দেখা যাচ্ছে মৃত্যুটা এখানে থাকছে এতটাই কম যা কিনা তা নর্মাল রেট, জন্মহারের থেকেও কম, ঠিক আছে। তাই মোট জনসংখ্যাটা হচ্ছে এই রকম চিত্র, বোঝা গেল। এই চিত্রটা আঁকতে হবে, আর কোন কোন দেশে কি কি দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে। আমরা ডিটেলসে যেহেতু পড়বো, এটা জাস্ট ছকটা দেখে নাও তাহলেই হবে। প্রথম পর্ব দেখি কি হচ্ছে, ক্রমবর্ধমান প্রাচীন প্রকৃতির হার, অর্থাৎ ইনক্রিজিং প্রাইমিটিভ টাইপস। এটা হচ্ছে শিল্প পূর্ববর্তী সময়ের, অর্থাৎ
ডেমোগ্রাফিক ট্রানজিশনের প্রথম পর্ব, যখন কিনা অত্যাধিক মৃত্যু আর অত্যাধিক জন্ম দুটোই হচ্ছে। প্রতি 1030 জনেরও বেশি করে জন্মহার মৃত্যু হচ্ছে। জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হওয়ার জন্য দেশের জনসংখ্যা দ্রুত বাড়তে শুরু করছে। আর্থসামাজিক পরিস্থিতি খুব দুর্বল, উন্নয়ন খুব একটা ভালো হচ্ছে না, খুবই মন্থর। কৃষি এবং অর্থনীতিটাও কৃষি নির্ভর, সমাজটাও কৃষিভিত্তিক। ঠিক আছে। আর নিম্নবিত্ত উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এই ব্যাপারটার প্রচলিত। কোন কোন দেশের নাম দেওয়া আছে দেখি। আফ্রিকা মহাদেশের মধ্যে পড়ছে গ্যাবন, জাম্বিয়া, সোয়াজিল্যান্ড, এইগুলো। আর দেখো, প্রাক অষ্টাদশ শতাব্দীতে গ্রেট ব্রিটেনেও এই ধরনের অবস্থা ছিল। গ্রেট ব্রিটেনেও এককালে এরকম ছিল, যেখানে কিনা জন্মহার মৃত্যুহার উভয়ই বেশি ছিল। চলে আসছি নেক্সট পর্ব, অর্থাৎ দ্বিতীয় পর্ব, যাকে বলা হচ্ছে ক্রমবিবর্তিত হার বা নবীন পাশ্চাত্য পর্যায় বা প্রাথমিক প্রকৃতির হার। ইংলিশটা মনে রাখবে, ট্রানজিশনাল টাইপস। একে আবার দুই রকমভাবে ভাগ করা যায়, ইনক্রিজিং ট্রানজিশনাল টাইপস আর কন্ট্রোলড ট্রানজিশনাল টাইপস। ইনক্রিজিংটা কি বলছে দেখো, যেখানে কিনা জন্মহার বেশি এবং অধিক ক্ষেত্রে আবার অনিয়ন্ত্রিত, আর চিকিৎসার সুযোগ বৃদ্ধি পাওয়ার জন্য এখানে মৃত্যুটা আস্তে আস্তে কমে যাচ্ছে। জন্মহার মৃত্যুহার চেয়ে যেহেতু বেশি, তাই জনসংখ্যা এই পর্যায়ে ভীষণ বাড়তে থাকে আর পরিকাঠামো ধীরে ধীরে মজবুত হচ্ছে। মিশ্র অর্থনীতি দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ একটু শিল্প অর্থনীতিও রয়েছে, আবার একটু কৃষি অর্থনীতিও রয়েছে। এটা হলো উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য। তাহলে এটা ছিল ইনক্রিজিং ট্রানজিশনাল টাইপসের আন্ডারে, অর্থাৎ ক্রমবর্ধমান বিবর্তিত হারটা কীভাবে কী হচ্ছে দেখছি। চলে আসি চিত্রতে। দেখো, এখানেও সুন্দর বোঝা যাচ্ছে। আচ্ছা, ন্যাচারাল ইনক্রিজ, এই অ্যাশ কালারের লাইনটা বোঝাচ্ছে। এটা দেখে বোঝা যাবে যে এতটুকুর অংশে হচ্ছে ন্যাচারাল ইনক্রিজ হচ্ছে, এখানে একটুকু হচ্ছে না, আবার এখানেও হালকা একটু হচ্ছে। এই জায়গাটা খুব বেশি, অর্থাৎ সেকেন্ড আর থার্ড যে স্টেজে অনেক বেশি পরিমাণে ন্যাচারাল ইনক্রিজ বা প্রাকৃতিক বা স্বাভাবিক বৃদ্ধিটা খুব বেশি হচ্ছে জনসংখ্যার। চলে আসি সেই কন্ট্রোল ট্রানজিশনাল টাইপস, যেটা পড়ছিলাম আগেরটাতে, দ্বিতীয় পর্বের 2 নম্বর যে পয়েন্টটা, সেখানে দেখি কি বলছে। আয়ত্তাধীন বিবর্তিত হারের দেশগুলিতে এই ধরনের জনসংখ্যার বৃদ্ধির হার দেখা যায়, যেখানে কিনা জনসংখ্যা বৃদ্ধির হারটা একটু কম হয়। জন্মহার এখানে বহুলাংশে নিয়ন্ত্রিত, আর চিকিৎসার সুযোগ থাকার জন্য মৃত্যুহারটা একটু কম। আর কি বলছে, যারা উদ্ভিদ জনসংখ্যা ছিল তাদের ক্রমহ্রাসমান আয়তন রয়েছে, মজবুত অর্থনৈতিক পরিকাঠামো রয়েছে, আলোকপ্রাপ্ত জনসমাজ, খুব একটা প্রবলেমেটিক হচ্ছে না, কিন্তু তবুও জনসংখ্যাটা বাড়ছে। এই ক্ষেত্রে দেখা যায় কি কি দেখি দেশ রয়েছে, অস্ট্রেলিয়া, রোমানিয়া, স্পেন, গ্রিস, ইতালি। ঠিক আছে। এইখানে আবার এই ধরনের দেশগুলিকে আবার 3 ভাগে ভাগ করা যায়, গুয়াটেমালা হার, থাইল্যান্ড হার এবং চিলি হার। এই 3 রকম দেশের যেরকম জনসংখ্যার হার দেখতে পাওয়া যায়, এরকম ধরনের অন্যান্য দেশেও দেখতে পাওয়া যায়, সেটাই বলতে চাইছে। এটা ডিটেলস আর যাব না। চলে আসি তৃতীয় পর্ব, অর্থাৎ ম্যাচিওর টাইপসে কি হচ্ছে দেখি, যেটা কিনা ডেমোগ্রাফিক ট্রানজিশনের থার্ড পর্ব, আর যাকে বলা হচ্ছে ডিক্রিজিং ম্যাচিওর টাইপস, অর্থাৎ জনসংখ্যার ক্রম হ্রাসমান, এখানে আস্তে আস্তে কমবে জনসংখ্যাটা। অর্থনীতিটা যখন উন্নতি হবে এবং সচেতন সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। এইখানে দেখা যাবে জাতীয় সমৃদ্ধ অর্থ ব্যবস্থায় সাধারণ ধনী এবং শিক্ষিত আর সচেতন মানুষজনই রয়েছেন। ফলত জন্মহারটা অতিরিক্তভাবে সুনিয়ন্ত্রিত থাকে, সহজে জন্মহার বাড়ে না এবং দুটো সমান সমানও হয়, জন্মহার মৃত্যুহার। ঠিক আছে, তাই জনসংখ্যা একটু স্থিতিশীল হয়ে যায়। জাপান, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি ইত্যাদি হচ্ছে ম্যাচিওর টাইপসের দেশ, যেখানে কিনা ক্রমহ্রাসমান জন্মহার দেখা যায়। ঠিক আছে, এই সমস্ত দেশগুলোতে দেখো যৌথ পরিবার দেখা যায় না, নারী পুরুষের ব্যক্তি স্বাধীনতা একটু সমান সমানই এখানে দেখা যাচ্ছে, ছোট ছোট নিউক্লিয়ার ফ্যামিলি দেখা যায় বেশি। চলে আসি ফোর্থ স্টেজ আর ফিফথ স্টেজে। বোঝাই যাচ্ছে ফোর্থ স্টেজে কি হতে পারে, আরও কম মৃত্যুহার, আরও কম জন্মহার, তাই তো। দেখো, জনসংখ্যা বৃদ্ধি একদম হচ্ছে না,
একদম স্টেবল হয়ে যাচ্ছে, এই পর্যায়টাকে বলা হচ্ছে অপরিবর্তনীয় বা শূন্য জনসংখ্যা বৃদ্ধি। একদম প্রথমে বলেছিলাম এই পর্যায়ে জীবনশৈলী অর্থাৎ নানা রকম রোগ দেখছি, হাই ব্লাড প্রেশার, ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ এসব থাকছে। মৃত্যুহারের মৃত্যুহারটা কী বলছে দেখো, পূর্বের পর্যায়ের তুলনায় সামান্য একটু বৃদ্ধি পায়, যেহেতু মানুষের এখানে আয়ুষ্কাল বেড়ে যাওয়ার জন্য বয়স্ক জনসংখ্যাটা বেশি। বয়স্ক জনসংখ্যা থাকা মানে তাদের রোগ সংখ্যাটাও বেশি, যেহেতু জন্ম তো নেই তেমন, জন্ম একদম কমে যাচ্ছে কিন্তু মৃত্যুও তো হচ্ছে না, তাই এই জনসংখ্যাটা বেশি, যেটা দেখা যায় সাউথ কোরিয়াতে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে, আমেরিকাতে দেখা যাচ্ছে। এরা এখন চতুর্থ পর্যায়ে দেশ হিসেবে রয়েছে। দেখি ফিফথ স্টেজে কি হচ্ছে। যা জন্মহার ছিল, নিম্ন জন্মহার, তার থেকেও মৃত্যুহারটা নেমে যাচ্ছে। উন্নত জীবনযাত্রার মান, শিক্ষার সর্বাধিক প্রসার, নারীদের কর্মে নিযুক্তির উচ্চ হার, জন্ম নিয়ন্ত্রিত পদ্ধতির ব্যাপক প্রয়োগ, সমস্ত কিছুর জন্য জন্মহার মৃত্যুহারের তুলনায়ও কমে যাচ্ছে। যারা মৃত্যু হচ্ছে তার থেকে যদি জন্ম কমে যায় তখন যা হবে আর কি। যেখানে কিনা প্রতি হাজার জন্মহার 8 থেকে 12 জন, সেখানে মৃত্যু 9 থেকে 14, অর্থাৎ মৃত্যুর থেকেও জন্ম কম হচ্ছে। মরছে কম, তার থেকেও জন্মাচ্ছে কম। তাহলে কি হবে? ঋণাত্মক প্রকৃতির হবে জন্মবৃদ্ধির হারটা, একদম হবে না। বয়স্ক জনসংখ্যা খুব বেশি, আর্থিক অবস্থা খুবই উন্নত। দেখা যায় জার্মানি, একই কথা বললাম না, জাপান, জার্মানি, ইটালি, বেলজিয়াম, পোল্যান্ড, রাশিয়া, ঠিক আছে। এখানে দেখো ফার্স্ট স্টেজে কেমন ছিল, এটা হলো ম্যান ওম্যান, ম্যান ওম্যান, অর্থাৎ নীল দিয়ে দেখানো হচ্ছে ম্যানগুলোকে আর পিঙ্কগুলো দেখানো হচ্ছে ওম্যানে। দেখো এখানে কীভাবে আস্তে 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 জনসংখ্যা কমে যাচ্ছে। যখন এজ তার 65 হচ্ছে তখন সব থেকে কম, বোথ মেল অ্যান্ড ফিমেল যখন ফার্স্ট স্টেজে থাকছে। যখন সেকেন্ড স্টেজে থাকছে বার্থ রেট হাই থাকছে, আর মৃত্যু হারটা ফলস র্যাপিডলি, অর্থাৎ দ্রুত কমে যাচ্ছে। তার জন্য দেখো এখানে মৃত্যু হারটা কম বলে এরকম দেখাচ্ছে, তাই তো। কিন্তু জন্মহারটা কিন্তু ভীষণ বেশি, যেটা কিনা এরকম কার্ভ ছিল সেটা একদম বড় হয়ে গেল। এইখানে আবার জনসংখ্যাটা একটু একটু করে কমে যাচ্ছে, কেননা জন্মহারটা একটু কমছে, কিন্তু উপরের দিকে এই ডেথ রেটটা আরও কমছে। এই জায়গাটা আরটু চওড়া হয়ে যাবে আস্তে আস্তে, এই জায়গাটা যেহেতু এজ 65, এই লাইন বরাবর। এইখানে দেখো একদম বেল শেপড হয়ে যাচ্ছে, কেননা সব কিছুই লো, বার্থ রেট, ডেথ রেট সবই লো ফোর্থ স্টেজে। আর এইখানে গিয়ে জন্মহারটা মৃত্যুহারের থেকেও কম, ওই জন্য এইখানে আবার কার্ভ হতে শুরু করেছে, মানে এই জনসংখ্যাটা ছোটদের বাচ্চাদের এজ দেখো 15 এজ চলছে এই লাইন বরাবর। এখানে দেখো 15 এজের সংখ্যার চিলড্রেনরা কম, তুলনায় বয়স্করা বেশি, ঠিক আছে। তাহলে এই 5টা স্টেপ বোঝা গেল কী কী হচ্ছে আর কোন কোন দেশ এর মধ্যে পড়ছে, সে তো উদাহরণ দেখলাম, বুঝেই গেলাম। চলে আসি, দেখো এই তত্ত্বের কিছু ডিমেরিটস আছে। সেটা কি দেখো, কম উন্নত দেশের সামগ্রিক চিত্র তুলে ধরায় একটা সমস্যা দেখতে পাওয়া যায়। কি সমস্যা? তথ্য পাওয়ার জন্য, মানে তথ্যটা ঠিকঠাক করে পাওয়া যায় না। তাই এই তথ্যের সাহায্যে যে অর্থনীতির দিক থেকে কম উন্নত দেশগুলির ভবিষ্যৎ জন্মহার কী হবে, মৃত্যুহার কী হবে, টোটাল পপুলেশন কী হবে, তার চিত্রটা ঠিকঠাক বোঝা যায় না। পরিব্রাজন বা মাইগ্রেশন সম্পর্কে অনেকেই নীরব থাকছে, তাই এই তথ্যটা ঠিকঠাকভাবে সেখানে আলোকপাত করা যাচ্ছে না। এইডস সম্পর্কে নীরব থাকে অনেক দেশ। বর্তমান বিশ্বের বহু দেশে এই এইডস নামক মারাত্মক একটা রোগ রয়েছে, যার প্রধান কারণটাই হলো জনসংখ্যা বিবর্তন তত্ত্ব, সেই বিষয়ে একেবারে নীরব থাকছে। যত বেশি জনসংখ্যা বিবর্তন তত্ত্বটা বোঝা যাবে বা জানা যাবে, তত বোঝা যাবে যে হ্যাঁ এইডস সম্পর্কে, রোগ সম্পর্কে মানুষ কতটা সচেতন। জনসংখ্যা বাড়ছে বাড়ছে বাড়ছে, তার সাথে সাথে যদি রোগও বাড়তে থাকে, তাহলে বুঝতে হবে জনসংখ্যার ম্যাক্সিমাম মানুষ সচেতন নয় রোগ সম্পর্কে। উচ্চ হারে বিকাশশীল দেশে এটা কিন্তু প্রযোজ্য নয়। এই তত্ত্বটি যেখানে খুব হাই রেটে বিকাশশীল হচ্ছে সেইখানে প্রযোজ্য নয়, কারণ মানব উন্নয়ন সূচক যদি 0.9 অপেক্ষা বেশি হয় তাহলে প্রজনন হার আবার বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে। মানে আফটার 5th স্টেজ আবার কিন্তু জনসংখ্যা বাড়তে পারে। দেখি, উচ্চ মৃত্যুহারের পর উচ্চ জন্মহার প্রমাণিত নয়।
যদি খুব বেশি করে উচ্চ জন্মহার হয়, তারপর যে উচ্চ যদি মৃত্যু হয় তারপরে উচ্চ জন্মহার হতে পারে, এটা কিন্তু ঠিকঠাক প্রমাণিত নয়। এটা ঠিক প্রমাণিত নয়, কেননা ঐতিহাসিক প্রেক্ষাপট যদি বিচার করা যায় তাহলে দেখা যায় যদি বিপর্যয় যদি কোনো কারণ হয়, যদি বিপুল সংখ্যক মানুষ মৃত্যুবরণ করে, লাইক দিস প্যান্ডামিক সিচুয়েশনে, করোনা ভাইরাসের জন্য আমরা প্রচুর পরিমাণে জনসংখ্যাকে হারিয়েছি পৃথিবী থেকে, তাহলে এর পরেই কি উচ্চ জন্মহার হওয়া সম্ভব? নয় তো। সেই শূন্যতা ভরাট করতে বহু বছর সময় লেগে যাবে। তাহলে এটা তোমার টাস্ক, সেটা হচ্ছে জনসংখ্যা বিবর্তন তত্ত্বের আলোকে ভারতের বর্তমান অবস্থা কেমন কি সেটা ব্যাখ্যা করতে হবে। তাহলে আজকে এই অবধি।